হৃদয়ের মায়াজাল পর্ব ৩৩। আপনাদের সাথে আমি আছি মাহিয়ান আহমেদ। গত পর্বে আমরা আই লাভ ইউ জান দিয়ে শেষ করেছিলাম, তারপর থেকে আবার শুরু করেছি। সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। মায়া তখনও কাঁপছে। হৃদের উষ্ণ নিঃশ্বাস গলায় অনুভব হতেই মায়ার অদ্ভুত শিহরণ জন্মালো সর্বাঙ্গে। কম্পিত মায়া এক হাতে হৃদের বুকে ধাক্কা দিতে চাইলে হৃদ আরও ঘনিষ্ঠতা বাড়ায়। মায়ের বাধা দেওয়ার হাতটা চেপে হৃদ মাথা তুলে তাকায় মায়ের বন্ধ দু চোখের পাতায়। নিস্তব্ধ রুম জুড়ে শুধু ঘড়ির টিকটিক শব্দ ছাড়াও ভেসে বেড়াচ্ছে দুজনের উষ্ণ নিঃশ্বাসের শব্দ। কম্পিত মায়ের বুক ধড়ফড় করল। হৃদের উষ্ণ নিঃশ্বাস মুখের উপর অনুভব করতেই চোখ মেলে তাকাতেই মুহূর্তে দৃষ্টি মিলল হৃদের অদ্ভুত দৃষ্টিতে। ঘায়েল মায়া আরও ঘায়েল হলো। হৃদের দৃষ্টিতে আড়ষ্ট হয়ে লজ্জায় নতমস্তিষ্কের হতে চাইলে তৎক্ষণাৎ অধর মিলল। হৃদ মায়ার অধরে মগ্ন হতেই মায়া ভাসা ভাসা চোখে তাকালো। হৃদের ভালোবাসার আকুতি বুঝতে চোখ মুখ খিচে বন্ধ করে নিল হৃদের শার্ট মুঠোয় পিষে। অন্ধকার ঘরে সময়ের খেয়াল কারোর নেই, তবে অন্ধকার ঘরের ঘোর বাড়িয়ে হৃদ মায়ের শাড়ি ভেদ করে উন্মুক্ত কোমরে বাঁধল নিজের শক্ত দুহাতে। মায়াতে মগ্ন হৃদের ঘোর কাটিয়ে ফের দরজায় নক করল কেউ। পরপর শব্দে হৃদে বিরক্তি ভঙ্গিতে মায়ের ঠোঁট ছেড়ে কপালে কপাল ঠেকালো। দুজনের উষ্ণ নিঃশ্বাস একে অপরের মুখে আছড়ে পড়ার মাঝে আবারও শোনা গেল দরজার অপর পাশে শশীর গলা। হৃদকে ডেকে বলল, হৃদ ভাই দরজাটা খুলো, তোমাকে নিচে যেতে বলেছে নানা ভাই। হৃদ ভাই শুনছ? হৃদ বিরক্তিতে অতিষ্ঠ হয়ে মায়াকে ছেড়ে দাঁড়ালো। এবার বেশি বেশি হচ্ছে ব্যাপারটা। হৃদের চট্টগ্রামে আসার পর থেকে পার্সোনাল স্পেস পাচ্ছে না। যেখানে কেউ হৃদের সঙ্গে কথা বলতেই সম্মতি প্রয়োজন হয়, সেখানে যখন তখন তার ব্যক্তিগত মুহূর্তে হস্তক্ষেপ করছে যে কেউ, যেটা হৃদ মোটেও পছন্দ করছে না। এই রাতে অন্তত হৃদকে ডিস্টার্ব করাটা মোটেও পছন্দ হয়নি তার। হৃদ তপ্ত মেজাজে বন্ধ দরজার দিকে এক পলক তাকিয়ে মায়ার দিকে দৃষ্টি ঘোরাতেই খানিকটা শান্ত হয়ে আসলো। মায়াকে তখনও কম্পিত শরীরে দেয়ালে পিঠ ঠেকিয়ে নতমস্তিষ্কের ঘন ঘন শ্বাস ফেলতে দেখে বিরক্ত হৃদ কপালের এক পাশ চুলকে মায়াকে শান্ত গলায় বলল, মানে কপাল এক পাশে চুলকাইছে, চুলকে বলতে আবার মানে মাথার চুল না, ওইটাই বুঝাইছে। বিরক্ত হৃদ কপালের এক পাশ চুলকে মায়াকে শান্ত গলায় বলল, বিছানায় যাও, আমি আসছি। হৃদের কথাটা অল্প কিন্তু মায়ের কাছে ভয়ঙ্কর শোনালো। বিছানায় যাও মানে? মায়ের শরীরের কম্পন তীব্র থেকে তীব্র হলো হৃদের কথায়। হৃদ দরজা খুলে বাহিরে যেতেই মায়া হৃদের গমন পথের দিকে চোখ তুলে এক পলক তাকিয়ে দৃষ্টি ঘোরালো খালি বিছানায়। মুহূর্তেই শরীরের অদ্ভুত শিহরণে আছড়ে সিটিয়ে গেল দেয়ালের সঙ্গে। ভয়ার্ত মায়া হঠাৎ করে ভীষণ তৃষ্ণা অনুভব করলো। গলা শুকিয়ে আসাতে পানির খোঁজ করলো। তৃষ্ণার্ত মায়া আবচাল সোফার দিকে এগিয়ে গেল। ট্রেতে রাখা খাবারের সঙ্গে পানির জগ হতে পানি ঢেলে পান করতে করতে ভাবল হৃদ ফিরে আসার আগেই মায়া ঘুমিয়ে যাবে। ভয়ার্ত মায়ার ভাবনা অনুযায়ী তাই করলো। বিছানার পাশ ঘেঁষে শুয়ে পড়ল শরীর কুঁজো করে। ঘুমের ভান ধরতেই হৃদ দরজার বাইরে দেখল শশীকে অস্বস্তিতে দাঁড়িয়ে থাকতে। হৃদের উপচে পড়া বিরক্তি বাড়ল শশীকে দেখে। তপ্ত মেজাজে বলল, কি সমস্যা, কি চাই? তোমাকে কখন থেকে ডাকছি, শুনছো না কেন? রুমে এতক্ষণ কি করছিলে? হৃদকে করা শশীর অযাচিত প্রশ্নটা হৃদের বাড়াবাড়ি মনে হলো। হৃদের মেজাজ এমনিতেই চটেছিল, এর মাঝে শশীর হৃদের কাছে কৈফত চাওয়ার মতন প্রশ্নটা করতেই হৃদ খেপে গিয়ে বলল, আমি রুমে কি করছিলাম সেই কৈফত তোকে দিতে হবে? আমি আমার রুমে কতক্ষণ থাকবো না থাকবো সেটা নিশ্চয়ই তুই ঠিক করে দিবি না আমাকে। হৃদের শক্ত গলায় শশী মিনমিন করে বলল, না মানে আমি অনেকক্ষণ যাবৎ তোমার দরজায় নক করছিলাম, তুমি খুলছিলে না তাই। শশীকে শেষ করতে না দিয়ে হৃদ একই তেজে বলল, তোকে আমি বলছিলাম আমার দরজায় নক করতে, কি বলতে এসেছিস সেটা বলে বিদায় হ।
হৃদ শক্ত গলায় শশীকে বলল, নিচে পুলিশ এসেছে, তোমাকে নিচে যেতে বলেছে নানা ভাই, তুই যা। শশী তৎক্ষণাৎ চলে যায়। ওর চোখ ভেজা নোনা জলে, বারবার আর চোখে বন্ধ দরজার দিকে তাকাচ্ছে। হয়তো শশী বুঝতে পারছে হৃদ এতক্ষণ যাবৎ মায়ের সঙ্গে বন্ধ দরজার ভিতরে সময় কাটাচ্ছিল। শশীর ডাকে হৃদ বিরক্ত হয়েছে। শশী জানে স্বামী স্ত্রীর ব্যাপারে প্রশ্ন করতে নেই তৃতীয় পক্ষ হয়ে। হৃদ মায়ের সম্পর্কে শশী এখন তৃতীয় পক্ষ, এটা জেনেও শশীর মন মানতে নারাজ। মায়ার আগে হৃদের জীবনে শশী প্রথম এসেছিল। আজ মায়া না থাকলে হয়তো হৃদের ভবিষ্যৎ নারী শশী হতো। শশী ফের হৃদকে একটা অযাচিত প্রশ্ন করে বলল, মায়া তোমার রুমে? শশীর কথাটা শুনতেই হৃদের চোয়াল শক্ত হয়ে ওঠে। রাগে তাতে দাঁত পিষে তৎক্ষণাৎ বলল, আউট। ভেতরকার কষ্টে শশী ভাঙা গলায় আকুতির স্বরে ডাকতে চাইল হৃদকে। হৃদ হৃদের ফের একই ভঙ্গিতে শশীকে থামিয়ে চিবিয়ে বলল, তোকে যেতে বলেছি আমি, আউট। ঠোঁট কামড়ে নিজেকে সংযত করে হৃদের সম্মুখ থেকে দৌড়ে পালালো শশী। শশীকে দৌড়ে চলে যেতে দেখলো সিঁড়ি বেয়ে ওঠা রাদিফও। সে তৎক্ষণাৎ কিছুই বুঝল না, তবে সামনে থেকে হৃদকে রাগান্বিত ভঙ্গিতে হেঁটে আসতে দেখে ব্যাপারটা আংশিক বুঝতে পারল রাদিফ। রাদিফের শশীর জন্য মায়া হলেও তার কিছু করার ছিল না। জীবনে সবকিছু স্যাক্রিফাইস করে ভালো থাকা যায়, কিন্তু ভালোবাসা স্যাক্রিফাইস করে জীবনে ভালো থাকা যায় না। আর হৃদ খানের মতো শক্ত পার্সোনালিটির মানুষ কখনো নিজের ভালোবাসা স্যাক্রিফাইস করবে না, বরং না পেলে ছিনিয়ে নিবে, তারপরও ছেড়ে দিবে না। তাই এক্ষেত্রে শশীর হৃদের আশা ছেড়ে যত দ্রুত বাস্তবতা মেনে নিবে, ততই শশীর জন্য ভালো হবে। তবে রাদিফের মনে হলো সে একবার শশীর সঙ্গে এই ব্যাপারে কথা বলবে। আজ না হয় কাল অবশ্যই। রাদিফ সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে পড়তেই হৃদ সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতেই রাদিফ হৃদের পিছন পিছন যেতে যেতে বলল, ভাই, পুলিশ কমিশনার এসেছে তোমার সঙ্গে দেখা করতে। ব্যাপারটা সিরিয়াস কিছু না হলে আমরা তোমায় ডাকতাম না। রাদিফের কথায় হৃদকে শুধু গম্ভীর দেখালো। নির্বাচন সম্মুখে রেখে বাসায় বসে থাকা যায় না, সেটা হৃদ নিজেও জানে। কিন্তু ব্যক্তিগত জীবনও পিছনে ফেলা যায় না, দুটো সামলিয়ে চলতে হয়। হৃদ সময় নিয়ে গম্ভীর মুখে পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলল। নির্বাচন নিয়ে তেমন কোনো জটিলতা নেই, আবার নিশ্চিন্তেও থাকা যাচ্ছে না। প্রতি বছরের মতো এবার নিহাল খানের প্রতিদ্বন্দ্বী জসিম নেই। বাকিরা যারা আসনে আছেন সবার একত্রে ভোটের চেয়েও নিহাল খানের একপাক্ষিক বিপুল ভোটে জয়লাভ করবে, এমনটা সবাই আশাবাদী। এতকাল নির্বাচনে নিহাল খান যে হারে জয়লাভ করেছেন, এবছরও তাই করবেন। কিন্তু এর মাঝে জটিলতার বিষয়টি হচ্ছে, জসিম জীবিত নেই, তাহলে নিহাল খানের উপর সেদিন কে আক্রমণ করেছিল সেটি শনাক্তকরণের জন্য হৃদ কাজ দিয়েছিল পুলিশ কমিশনারকে। সেই খবর নিয়েই মাঝরাতে হাজির হন কমিশনার সাহেব। সেদিনের রাদিফ ও নিহাল খানের উপর হওয়া হামলার পেছনে আসামির তথ্য জানতেই হৃদের কপাল কুঁচকে আসে খানিকটা অবিশ্বাস্যে। তারপরও কোনোরূপ প্রতিক্রিয়া না দেখিয়ে বরং আসিফকে দিয়ে কমিশনারকে বিদায় জানিয়ে হৃদ তার ঘরে ফিরল। অন্ধকার ঘরে মায়ের কথা স্মরণে আসতেই হৃদ বিছানার দিকে তাকালো। মায়াকে কুঁজো হয়ে শুয়ে থাকতে দেখে হৃদের বিরক্তি আরও বাড়ল। অসময়ে যে মায়া ঘুমিয়ে পড়েছে, হৃদ ব্যাপারটা বুঝতে পেরে শব্দ করে দরজা লাগালো। দরজায় হঠাৎ শব্দে জাগ্রত মায়া খানিকটা নড়ে উঠতেই সেটা হৃদের চোখে পড়ল। হৃদ হু হ্যাঁ আর কোনো শব্দ না করে গিয়ে বিছানায় শুয়ে পড়ল, চোখের উপর হাত ঠেকিয়ে। নিস্তব্ধ ঘর জুড়ে ভয়ঙ্কর নীরবতা ছেয়ে যেতেই মায়া চোখ মেলে তাকালো হৃদের সারা শব্দ না পেয়ে। সেকেন্ডের কাঁটা মিনিট পেরিয়ে ঘন্টায় চলে যেতেই মায়া মাথা তুলে তাকালো পেছনে। হৃদকে চিত হয়ে চোখের উপর হাত ঠেকিয়ে অপর হাতটা বুকে রেখে পায়ের উপর পা তুলে শুয়ে থাকতে দেখে মায়া ভাবল হৃদ ঘুমিয়ে পড়েছে। হৃদ রুমে এসেছে প্রায় 1 ঘন্টা পেরোতে চলল। এতটা সময় নিশ্চয়ই হৃদ জেগে থাকবে না। জড়তায় মায়া সহজভাবেই হৃদের দিকে এগিয়ে গেল। ঘুমন্ত হৃদের বুকে রাখা হাতটা ছুতেই মুহূর্তে হৃদ মায়ের দিকে পিঠ বেঁকে শুয়ে পড়ল। হৃদের হঠাৎ কাজে মায়া থমকে বসল। হৃদ ঘুমন্ত অবস্থায় মায়ের দিকে পিঠ মুড়ে শুয়েছে নাকি জাগ্রত অবস্থায়, সেটা মায়া তখনও বুঝল না।
হাসপাস করা মায়া কয়েক সেকেন্ড সময় নিয়ে ফের হৃদের বাহু টেনে নিজের দিকে ঘুরতে চাইলে হৃদ মায়ের হাতটা ঝাঁকিয়ে ফেলে দিতেই মায়া বুঝতে পারল হৃদ জাগ্রত। শুধু জাগ্রত নয়, বরং মায়ের সঙ্গে রাগ করে শুয়ে। কিন্তু কেন? মায়া তখন হৃদের কথা শুনে অপেক্ষা না করে ঘুমিয়ে পড়েছে সেজন্য? কিন্তু মায়া তো ঘুমায়নি, বরং ঘুমের ভান করেছিল ভয়ে। মায়া জানে ব্যাপার-ট্যাপার বেশি বেশি হচ্ছে, কিন্তু মায়ার বিষয়টা সহজভাবে নিতে পারছে না। ভয় লাগছে ভীষণ। জড়তায় মায়া ফের হৃদের বাহু টানতেই হৃদ একই কাজ করলো। মায়ের হাতটা ঝাঁকিয়ে ফেলে দিতেই শুয়ে মায়া হৃদের পিঠ ঘেঁষে শুয়ে পড়ল পেট জড়িয়ে। হৃদের পিঠে মুখ গুজে গুনগুনিয়ে বলল, আমি তো ঘুমাইনি, এই যে দেখুন জেগে আছি। হৃদের পেটের উপর মায়ের হাতটা হৃদ ঝটকায় ফেলে দিতেই খানিকটা এগিয়ে শুতে শুতে বলল, নট ইন্টারেস্টেড, গেট আউট। হৃদের কথায় মায়া বেশ অপমানিত বোধ করলো। নীরবে চোখ ভিজল নোনা জলে। মায়া ফের হৃদের শরীর ঘেঁষে একইভাবে হৃদের পেট জড়িয়ে ধরতে ধরতে বলল, আই অ্যাম ইন্টারেস্টেড, আমি এভাবেই শুয়ে থাকবো। হৃদের সারা শব্দ পাওয়া গেল না আর। কয়েক সেকেন্ড পেরোতেই মায়া মাথা তুলে হৃদের কানে মুখ ঠেকিয়ে ফিসফিসিয়ে বলল, সরি, আর হবে না এমন। এবার থেকে আপনার সব কথা শুনবো, সত্যি বলছি। হৃদকে তখনও জেদ দেখিয়ে শুয়ে থাকতে দেখে মায়া হৃদের পিছনে হতে সামনে আসলো, হৃদের উপর ডিঙিয়ে হৃদের বুকে নিজের জায়গা করে দুহাতে হৃদকে জড়িয়ে ধরতে ধরতে হৃদ তপ্ত মেজাজে বলল, কি সমস্যা তোমার? ঘেঁষাঘেঁষি করছো কেন? দূরে যাও, ঘুমাবো আমি। মায়া মাথা তুলে টুপ করে হৃদের গালে চুমু খেয়ে পুনরায় হৃদের গলায় মুখ ডুবাতে ডুবাতে বলল, ওকে ঘুমান, গুড নাইট। কথাটা বলেই মায়া হৃদকে দুহাতে শক্ত করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করতেই হৃদের ফুসফুসের তপ্ত নিঃশ্বাসের শব্দ কানে আসলো মায়ার। হয়তো মায়ের কথাটা পছন্দ হয়নি হৃদের। তারপরও মায়ার প্রতিক্রিয়া দেখালো না, বরং হৃদকে জড়িয়ে ঘুমিয়ে যেতে চাইল। সময় নিয়ে ঘড়ির কাঁটা ঘুরতেই হৃদের হাত নেমে আসলো মায়ের পিঠে। মায়ার চোখ সবে ঘুমে বুজে আসছিল, কিন্তু হৃদের বেগতিক হাতের স্পর্শে তড়াক করে তাকাতেই মায়া কিছু বলবে তার আগেই হৃদের দক্ষ হাত ততক্ষণে মায়ের শাড়ির আঁচল টেনে ফ্লোরে ফেলতে ফেলতেই হৃদ বিরক্তি গলায় বলল, কি পড়েছো তুমি? কাপড়ে বাজে স্মেল আসছে কেন? জানো না আমার বাজে স্মেল সহ্য হয় না। মায়ের ঘুমিয়ে যাওয়া মস্তিষ্ক সজাগ হলো। শরীরের কম্পন দেখা দিল তক্ষুনি। কম্পিত মায়ার মুখ হৃদের গলায় ঠেকে যেতেই ভয়ার্ত গলায় বলতে চাইল, আমার ভয়। হৃদ মায়াকে জড়িয়ে উপরে উঠাতে উঠাতেই মায়ের গলায় মুখ ডুবাতে ডুবাতে বলল, বাজে কথা বললে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিব হৃদ। মায়া গোঙালো। ছটফট করার মতন হৃদের বক্ষে সিটিয়ে যেতেই হৃদ ঘনিষ্ঠ মুহূর্তে মায়ের কানে ফিসফিস করে বলল, আমার অশোকের সুখ তুমি, আমার বসন্তের ফুল তুমি, আমার বেপরোয়া জীবনের চাওয়া তুমি, আমার রাজ্যের রানী তুমি, তোমাতে পূর্ণ আমি। যাই হোক, এরপরে আর কি এখানেই শেষ। আচ্ছা, হৃদ যেহেতু জিনিসটা মায়ের কানে ফিসফিস করে বলছে, আমিও আপনাদের কানে ফিসফিস করে বলি, হ্যাঁ। আমার অশোকের সুখ তুমি, আমার বসন্তের ফুল তুমি, আমার বেপরোয়া জীবনের চাওয়া তুমি, আমার রাজ্যের রানী তুমি, তোমাতে। জানি না ফিসফিস করে বলছি, এটা রেকর্ড হয়েছে কিনা, আই ডোন্ট নো। রেকর্ড হইলে জানাইন, হ্যাঁ। ওকে। একটা সুন্দর সকালের সূচনা। হৃদ ফোন টোন বন্ধ করে উপর হয়ে ঘুমিয়ে। রুম জুড়ে অন্ধকারের বিচরণ। সকালের মিষ্টি আলো মোটা পর্দা ভেদ করে ঘরে ঢুকতে অক্ষম। সকাল তখন 9টার ঘরে। সকাল তখন 9টার ঘরে। হৃদ এত বেলা করে ঘুমায় না। রাতে অসময় ঘুমের জন্য আজ এত বেলা অবধি তার ঘুমানোর কারণ। ঘুমন্ত হৃদের হঠাৎ ঘুমের রেশ হালকা হয়ে আসতেই হৃদ বিছানা হাতড়িয়ে মায়ের সন্ধান করলো। আশেপাশে কোথাও মায়াকে না পেয়ে বন্ধ চোখে কপাল কুঁচকালো বিরক্তিতে। হৃদ কতবার বলেছে বেয়াদব বউটাকে তাকে ঘুমন্ত অবস্থায় রেখে যেন কোথাও না যায়। বেয়াদব নারী কথাটা শুনলে তো। হৃদ বিরক্তি নিয়ে উঠে বসলো। খালি গা স্যাঁতস্যাঁতে ভেজা দেখে আরো বিরক্ত হলো।
এই গরমের জন্য তার ঘুমটা ভেঙেছে। হৃদ বিরক্তি চোখে রুমের এসির দিকে তাকাতেই সেটা তাকাতেই দেখলো সেটা অফ। হৃদের রুমের এসি সচরাচর কখনো বন্ধ থাকে না। তাহলে এখন এসি বন্ধের কারণটা খুঁজতে গিয়ে হৃদের মনে পড়ল শেষ রাতে গোসলের পর মায়ের শরীরের তীব্র কম্পন ধরেছিল ঠান্ডায়, যার কারণে হৃদ নিজেই এসি অফ করে দিয়েছিল। মায়ের কথা স্মরণে আসতেই হৃদ খানিকটা চিন্তিত ভঙ্গিতে উঠে দাঁড়ালো। শেষ রাতে মায়াকে বেশ দুর্বল আর অসুস্থ দেখাচ্ছিল। এখন কেমন আছে সেটা জানতে চেয়ে হৃদ ঘর ছেড়ে বাইরে যেতে চেয়েও গেল না। এখন বের হলে সে আর রুমে ফেরার সময় পাবে না ব্যস্ততায়। তাই হৃদ সময় নিয়ে ফ্রেশ হয়ে গায়ে সাদা পাঞ্জাবি জড়ালো। সে চট্টগ্রামে থাকাকালীন এসব সাদা পাঞ্জাবি পরে রাজনৈতিক সচ্ছলতা বজায় রাখে, কিন্তু ঢাকা ফিরে সে এসব পরে না। হৃদ গায়ে পাঞ্জাবি জড়িয়ে আয়নার সম্মুখে দাঁড়িয়ে নিজেকে পরিপাটি করতেই চোখে পড়ল গলার কিছু অবাঞ্ছিত দাগ। এসব দাগ তার শরীরেও আছে, কিন্তু হৃদের শরীরের কাপড় ঢাকা হলেও গলা উন্মুক্ত। হৃদ ড্রেসিং টেবিলের ড্রয়ার খুলে ফার্স্ট এইড বক্স নিল। সেখান হতে ওয়ান টাইম ব্যান্ডেজ গলার 2-3 জায়গায় লাগিয়ে কভার করতেই চোখে পড়ল গালের ডান পাশের একটা দাগ। এসব বিষয়ে যদিও হৃদের লজ্জা শরম কম, কিন্তু রাজনৈতিক সমাবেশে ছোট ছোট বিষয়গুলো মিডিয়া বড় বড় করে দেখাবে বলে হৃদ মুখে ওয়ান টাইম মাস্ক পরার সিদ্ধান্ত নিল। এর মাঝে হৃদের নিজের ফোনের সঙ্গে মায়ের ফোনটা ওপেন করতেই দরজা ধরে দাঁড়ালো কেউ। হৃদ আয়নায় দিয়ে মায়াকে দরজার সম্মুখে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, এদিকে এসো। হৃদের ডাকে নত মস্তিষ্কের মায়া ছোট ছোট পা ফেলে এগিয়ে গেল সেদিকে। মায়াকে ছোট ছোট পা ফেলে হাঁটতে দেখে হৃদ সেদিকে তাকালো। মায়ের কাছাকাছি আসতেই হৃদ মায়ের বাহু টেনে নিজের মুখোমুখি করে তীক্ষ্ণ গলায় প্রশ্ন করে বলল, হাঁটতে সমস্যা হচ্ছে? ব্যথা পাচ্ছ? নিশ্চুপ মায়ের নত মস্তিষ্কে আরও নত করে নিতে হৃদ পুনরায় একইভাবে বলল, বাইরে যাওয়ার দরকার নেই, রুমে রেস্ট নাও। সার্ভেন্ট তোমার খাবার ঘরে দিয়ে যাবে, বুঝেছ? মায়া মাথা নাড়িয়ে সম্মতি দিতেই হৃদ মায়ের লালচে মুখটার দিকে তাকালো। হৃদ চোখ বুলিয়ে মায়াকে অবলোকন করতেই দেখতে পেল মায়ের শরীরে কালো একটা সুতির 3 পিস জড়িয়ে ওড়নাটা মাথায় গোল করে বেঁধে শরীরে জড়িয়ে। হৃদ বুঝতে পারছে মায়ের অসময়ে ওড়নাটা হিজাব বাঁধার কারণ। হৃদের নিজের পছন্দ না তার ঘনিষ্ঠ মুহূর্তের সাক্ষী অন্য কাউকে করতে। সে এসব বিষয়ে খুব সেন্সিটিভ। উশৃঙ্খল কোনো কিছুই তার পছন্দ না। হৃদ হাত বাড়িয়ে মায়ের কাটা ঠোঁটে আলতো আঙুল চেপে বলল, কিছুক্ষণ ঘুমিয়ে নিবে তাহলে ভালো লাগবে, কেমন? মায়া আবারও মাথা নাড়িয়ে সম্মতি দিতেই হৃদ মায়াকে ছেড়ে ড্রেসিং টেবিলের ড্রয়ার খুলে পরপর 2টো বক্স বের করে রাখলো। প্রথম বক্সটি খুলে তাতে ডায়মন্ড রিং বের করে মায়ের বাম হাতের আঙুলে পড়াতে পড়াতে বলল, বউকে দেনমোহর দিতে হয়। যদিও তোমার দেনমোহর পরিশোধ করা আছে, তারপরও আবার দিলাম। এটা তোমার জন্য অনেক আগেই কিনেছিলাম। মুরাদপুরের ফ্ল্যাটে তোমাকে একটা চাবির রিং দিয়েছিলাম, মনে আছে? এই রিংটা তখন তোমার জন্য কিনেছিলাম আর আজ দিলাম। হৃদের কথায় মায়া চোখ তুলে তাকালো হৃদের দিকে। দীর্ঘ নীরবতা ভেঙে কৌতূহল নিয়ে মিহি স্বরে বলল, সেদিন মুরাদপুরের ফ্ল্যাটে আমাদের বিয়েটা কি আসল ছিল? হ্যাঁ। তাহলে আপনি আমাকে বলেননি কেন? আমি বললে তুমি বিশ্বাস করতে, গ্রহণ করতে আমায় স্বামী হিসাবে? হৃদের কথায় মায়া চুপ হয়ে যায়। সেদিন হৃদ বললে হয়তো মায়া বিশ্বাস করতো না হৃদ মায়ের স্বামী সেটা, বরং মায়ের মনে হতো হৃদ মায়ের অচেনা মায়ের সম্পর্কে জেনে এখন হৃদ মায়ের সুযোগ নিয়ে নিজেই মায়ের অচেনা স্বামী বলে নিজেকে দাবি করেছে। তখন ব্যাপারটা মায়া বিশ্বাস না করলেও হৃদ অন্তত একবার মায়াকে জানাতে পারত হৃদ মায়ের স্বামী হয় সেটা। মায়া মিনমিন করে বলল, তারপর আপনার দায়িত্ব ছিল আমাকে অন্তত একবার জানানোর। মায়ের কথায় হৃদের পাল্টা প্রশ্ন আসলো তক্ষুনি। বলল, সে রাতে তুমি আমাকে বলে পালিয়েছিলে যে আমি দায়িত্ব পালন করব তোমাকে জানিয়ে। সে রাতে তুমি আমাকে বলে পালিয়েছিলে যে আমি দায়িত্ব পালন করব তোমাকে জানিয়ে। আমি জানাইনি বলে আপনিও জানাবেন না?
না। মায়া গাল ফুলিয়ে দাঁড়ালো। হৃদ অপর বক্স হতে মায়াকে গলার ডায়মন্ডের লকেট গলায় পরিয়ে দিতে দিতে বলল, বক্সে আরও কিছু জুয়েলারি আছে, ভালো লাগলে পরে নিও, আর নয়তো রেখে দিও। মায়ার হাতে পায়ে গলায় সুফিয়া খানের দেওয়া গোল্ড জড়ানো। হৃদ মায়ের মনোমালিন্যতার সময়ে সুফিয়া খান মায়াকে এসব কিনে দিয়েছিল। মায়া ভেবেছিল সব সময় পরে রাখবে, কিন্তু আজ হৃদের দেওয়া প্রথম উপহার গ্রহণ করতে মায়া সুফিয়া খানের দেওয়া সোনার বালা দুটো খুলে শূন্য হাত দুটো হৃদের দিকে বাড়িয়ে দিতে দিতে বলল, এগুলো আপনি পরিয়ে দিন। হৃদ যত্ন সহকারে মায়ের দুহাতে দুটো ডায়মন্ডের চুড়ি পরিয়ে দিতে দিতে বলল, বেড সাইডের ড্রয়ারে তোমার জন্য মেডিসিন রাখা আছে, সেটা খেয়ে নেবে, বুঝেছ? মায়া মাথা নাড়িয়ে সম্মতি দিতে দিতে চোখ তুলে হৃদের দিকে তাকিয়ে বলল, আপনি দুপুরে খেতে আসবেন না? না। তাহলে কখন আসবেন? দিনে আসা হবে না, তবে রাতে অবশ্যই আসবো। হৃদের কথায় মায়া লজ্জা পেয়ে মুহূর্তেই নত মস্তিষ্কের হয়ে দাঁড়ালো। হৃদে মায়ের নাক টেনে কপালে শব্দ করে চুমু খেয়ে বেরিয়ে যেতে যেতেই মায়া সেদিকে তাকালো। হৃদ বলে যাওয়ার পরও মায়াকে মেডিসিন খেতে দেখা গেল না, বরং অবহেলায় ফেলে রাখলো সেগুলো। এর মাঝে জয়কে দেখা গেল মায়ার খোঁজে হৃদের রুম অবধি পৌঁছাতে। মায়াকে আয়নার সম্মুখে দাঁড়িয়ে থাকতে দেখে জয় বিছানায় পা ঝুলিয়ে বসতে বসতে বলল, তোর আরিফ ভাইয়ের সঙ্গে যোগাযোগ নেই ঋতু? মায়া আয়নার সম্মুখে বসে হৃদের দেওয়া জুয়েলারি বক্স খুলে রাখা বাকি গহনাগুলো তুলে রাখতে রাখতে মায়া বলল, সপ্তাহখানেক আগে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে মুরাদপুরে যেতে চেয়েছিলাম, কিন্তু রাফার জন্য শেষ পর্যন্ত দেখা হয়নি। রাফার জন্য দেখা হয়নি মানে রাফা কি করেছে? মায়া সেদিনকার ঘটনা সম্পূর্ণটা বলল জয়কে। সবটা শুনে জয় খানিকটা উত্তেজিত ভঙ্গিতে বলল, রাফা কি এখনও নাদিম ভাইকে স্বামী হিসেবে মানে ঋতু? কিন্তু এই বিয়ে তো হবে না, একজনের বিয়েতে অন্যজন কবুল বললে সেটা গ্রহণযোগ্য না। মায়া আগের ন্যায় বলল, রাফা জানে সেটা, জেনে বুঝেও নাদিম ভাইকে স্বামী হিসাবে গ্রহণ করে কিভাবে? ও কি পাগল? ব্যাপারটা এখন রাফার মন জনিত। সামান্য কবুল বলাকে ঘিরে রাফার মনে নাদিম ভাইকে নিয়ে ভালোবাসা তৈরি হয়েছে জয়ী। মায়ের কথায় জয়ী তৎক্ষণাৎ আপত্তি জানিয়ে বলল, কিন্তু রাফা কি আসিফ ভাইকে পছন্দ করতো না? আসিফ ভাইয়ের বিষয়টা কি হবে তাহলে? আসিফ ভাইয়ের পছন্দটা রাফার জন্য একতরফা ছিল জয়ী। রাফার চঞ্চলতায় আসিফ ভাইয়ের ভালোবাসার গভীরতা বুঝতে পারিনি। আর নয়তো আসিফ ভাইয়ের ঘাটতি ছিল রাফাকে নিজের ভালোবাসা প্রকাশ করতে, যার জন্য রাফা আসিফ ভাইয়ের জায়গায় নাদিম ভাইকে স্বামী হিসেবে চাচ্ছে। মায়ের কথায় জুই ফের আপত্তি জানিয়ে অসন্তুষ্টি গলায় বলল, আসিফ ভাই রাফাকে পছন্দ করে সেটা আমরা সবাই জানতাম, রাফা নিজেও জানে আসিফ ভাই ওকে পছন্দ করে, সেখানে ঘটা করে আবার আসিফ ভাইয়ের মুখে বলার প্রয়োজন কি আছে বুঝলাম না আমি। মায়া বেশ তীক্ষ্ণ গলায় জুইকে বুঝিয়ে বলল, প্রয়োজন আছে জয়ী, ভালোবাসি বললেই ভালোবাসা তোমার হয়ে যায় না জয়ী। ভালোবাসার চেয়ে ভালোবাসা আগলে রাখাটা কঠিন। যত্নে মায়া বাড়ে, অযত্নে পচন ধরে, কথাটা তো তুই শুনেছিস নিশ্চয়ই। মানুষের মন পরিবর্তনশীল, মনের খোঁজ না নিলে মন কিন্তু তার ঠিকানা ঠিকই খুঁজে নেবে অন্য কারোর মাঝে। আসিফ ভাই রাফাকে ভালোবেসেছিল, কিন্তু যত্ন করতে পারেনি বলে আজ রাফার মনের শূন্য স্থানে নাদিম ভাইকে বসাতে চাচ্ছে ও। কি জানি ভাই, কেমনে মানুষ আবার শূন্য স্থানে অন্য জায়গায় বসায়, আমরা তো কেউ রিপ্লেসই করতে পারি না। যাই হোক, এটা কিন্তু আবার গল্পের মধ্যে না, এটা হচ্ছে আমার কথা। মানে আপনাদের সাথে একটু গল্প করলাম আর কি, যে শূন্যস্থান আবার পূরণ হয় কেমনে ভাই? শূন্যস্থান তো শূন্যস্থানই থাকে, শূন্যতার শূন্যতায় শূন্যস্থান শূন্য। যাই হোক, জানি না, যারা জানে তাদের জন্যই এগুলো, আমাদের জন্য না। ওকে, দেখি এরপরে কি আছে। থমথমে মুখে বসার ঘরে বসে আছেন নিহাল খান, তাকে ঘিরে আত্মীয়দের মেলা। হেনা খান, আরাফ খান সহ ওনার দুই কন্যা ও তাদের জামাতা সকলেই উপস্থিত নিহাল খানকে ঘিরে ড্রয়িং রুমে। শশীর মাকে দেখা গেল ফাহাদের মায়ের সঙ্গে বসে থাকতে, তবে অসুস্থ নেহাল খানের সুস্থতার চেয়ে বেশি আশ্চর্য হয়েছেন নিজের স্ত্রী সুফিয়া খানের আক্রমণ দেখে। আক্রমণ মানে? হয়তোবা এখানে আগমন লিখতে চাইছে, বাট আক্রমণ দেখে ফেলছি। যাই হোক, আক্রমণটা পরে দেখতেছি, বা
সামনে পড়লে বুঝতে পারবো এখানে আক্রমণ নাকি আগমন। হ্যাঁ, দেখি এখানে লেখা আছে আক্রমণ, হয়তো বা আক্রমণই হবে, দেখা যাক। তিনি অতি শক্টে তিনি বেশ কিছুক্ষণ তাকিয়েছিলেন স্থির নয়নে, কিন্তু যখন বুঝতে পারলেন তিনি বসার ঘরে সকলের ভিড়ে বসে আছেন, তখন হুট করে কেমন নিজেকে গুটিয়ে নিলেন থমথমে মুখে। বেশ কসরত করে খানিকটা নিজেকে সংযমন্য করতে চাইলেন। সংযমন্য কি ভাই, সংযত। আল্লাহ! কিন্তু কাজের কাজ কিছুই হলো না। সুফিয়া খানের আগমনে উনার মন মস্তিষ্ক এতটাই নড়বড়ে হলো যে নিজের ব্যক্তিত্ব গাম্ভীর্য ভুলে বসলেন এক মুহূর্তের জন্য। দেখছেন, ওইখানে আক্রমণ হবে না, ওইখানে হবে আগমন। যাই হোক, কি খাইয়া লেখে আমি নিজেও জানি না। কি যে পড়তে বলছেন আপনারা আমারে। না চাইতেও বারবার দৃষ্টি ঘোরালো সুফিয়া খানের উপর। স্তব্ধ হতবাক হতবুদ্ধি নিহাল খানের নড়বড়ে মনোভাব বসার ঘরের সকলের দৃষ্টিতে পড়লেও কেউ বিভ্রান্ত সৃষ্টি করল না নিহাল খানের জন্য, বরং অদেখার মতন করে বিষয়টাকে এড়িয়ে গেল উপস্থিত সকলেই। এখানে কেউ ছোট না, আর নিহাল খান ও সুফিয়া খানের সঙ্গে হেয়ালি করার মতন সুযোগ আছে। দুজনেই বেশ সম্মানিত মানুষ, তাদের সঙ্গে মজা বা চলচাতুরি করাটাও দৃষ্টিকটু ব্যাপার। সবচেয়ে বড় কথা হলো, নেহাল খান বা সুফিয়া খান কখনোই কাউকে এতটুকু সুযোগ দেন না যে কেউ তাদেরকে নিয়ে মজা বা হেয়ালি করে কথা বলবে। উপস্থিত সকলেই বুঝতে পারছে দীর্ঘ 15 বছরের মনোমালিন্যের অবসান ঘটতে হয়তো তাদের আরও সময় লাগবে, কিন্তু তারপরও কেউ আগ বাড়িয়ে নিহাল খান আর সুফিয়া খানের মাঝে মিটমাট করিয়ে দিতে চাইল না। কারণ নিহাল খান কিংবা সুফিয়া খান তাদের ব্যক্তিগত বিষয়ে অন্য কারোর হস্তক্ষেপ পছন্দ করে না বলে সবাই যার যার মতো করে জায়গায় বসে রইল। তবে গম্ভীর সুফিয়া খানকে দেখা গেল ডাইনিংয়ের সম্মুখে দাঁড়িয়ে কাজের নির্দেশনা দিতে সার্ভেন্টদের। স্তব্ধ নিহাল খানের দৃষ্টি চতুর সুফিয়া খানের চোখেও পড়েছে। ব্যাপারটা তিনি বুঝেও অদেখার মতো করে আছেন। এর মাঝে দেখা গেল হৃদকে সিঁড়ি বেয়ে নিচে নামতে। হৃদের পেছন পেছন রাদিফকেও দেখা গেল আসতে। হৃদ বসার ঘরে আসতেই শশী সেদিকে তাকালো। সকালে মায়াকে লক্ষ্য করেছিল শশী। বেশ কিছু আপত্তিকর পরিবর্তনও দেখেছে মায়ার মাঝে, যেটা শশীর জন্য কষ্টদায়ক হলেও একটা সুখী দাম্পত্যের জন্য বিষয়টা বেশ স্বাভাবিক। গুমড়ে ওঠা শশীর চোখ ফের ভিজল নোনা জলে। ভেতরকার কষ্ট চাপতেই মাথা নুইয়ে নত মস্তিষ্কে বসতেই শশীর মা সেদিকে তাকালেন। শশীকে কাঁদতে দেখে তিনি অশান্ত হলেন। রাগে তিল মিলিয়ে উঠলেন হৃদ মায়ার উপর। আজ মায়ার জায়গায় ওনার মেয়ে থাকতো হৃদের জীবনে, শশীর জায়গাটা মায়া কেড়ে নিয়েছে। ব্যাপারটা মস্তিষ্কে আসতেই ক্ষোভ প্রকাশ করলেন শশীর মা সালমা। এই মুহূর্তে একমাত্র সুফিয়া খানি পারবে মায়ের জায়গা পরিবর্তন করে শশীকে হৃদের জীবনে রাখতে। শশী তো সুফিয়ারও মেয়ে। শশী কষ্টে আছে, অবশ্যই সুফিয়ার মনও নরম হবে। শশীর মা সালমা সুফিয়া খানের সঙ্গে কথা বলতে উঠে দাঁড়াতে চাইলেই হৃদ বসার ঘরে প্রবেশ করে। সুফিয়া খান হৃদ ও রাদিফ দুই ভাইকে চলে যেতে দেখে ডেকে বললেন, হৃদ, রাদিফ এদিকে এসো, নাস্তা করবে। হৃদ স্বভাবতই গম্ভীর মুখে বসার ঘর ছাড়তে চেয়ে বলল, সময় নেই আম্মু, বাইরে করে নিব। হৃদের কথায় তৎক্ষণাৎ উত্তর আসলো সুফিয়া খানের। তিনি বললেন, 5 মিনিটে কিছু হবে না, কাম। হৃদ চলে যেতে গিয়েও গেল না, বরং মায়ের কথা রাখতে ডাইনিংয়ে বসলো। রাদিফ হৃদকে ডাইনিংয়ে বসতে দেখে সে তাড়াহুড়ো করে বাইরে হাঁটতে চাইলে তক্ষুনি শোনা গেল সুফিয়া খানের শক্ত গলা। হৃদের সম্মুখে প্লেট রাখতে রাখতে তিনি রাদিফকে শক্ত গলায় ডেকে বললেন, তোমাকে কি আলাদাভাবে বলতে হবে রাদিফ? ডাকছি আমি, আমার কথা কানে যাচ্ছে না তোমার? ব্যস্ত রাদিফ থমথমে মুখে উত্তর দিতে দিতে বলল, আম্মু একটু আর্জেন্ট ছিল, আমি বাইরে নাস্তা। রাদিফের প্লেট চেয়ারের সম্মুখে রাখতে রাখতে ফের শক্ত গলায় বলল সুফিয়া খান, নেক্সট টাইম তোমাদের সব ব্যস্ততা বাড়ির বাইরে রেখে আসবে, খেতে আসো। মায়ের শক্ত গলায় রাদিফ হৃদের পাশাপাশি চেয়ারে বসে নাস্তা করতে লাগলো। এর মাঝে সুফিয়া খান কিচেনে গেলে রাদিফ সুযোগ বুঝে হৃদের দিকে হালকা ঝুঁকে বলল, ভাই, তোমাকে একটা জরুরি কথা বলার ছিল। হৃদ স্বভাবতই গম্ভীর মুখে খাবার তুলতে তুলতে বলল, বল। রাদিফ ফের সুফিয়া খানের গমনপথ লক্ষ্য করল। সুফিয়া খানকে কিচেনে দেখে চট করে হৃদকে বলল, ভাই, আমি আমার ডাক্তারি প্রফেশন চেঞ্জ করতে চাই। আমি পারিবারিক রাজনৈতিক দলে আব্বুর সাথে যোগ হতে চাই।
তুমি এই বিষয়টা আম্মুকে বুঝিয়ে বলবে প্লিজ। হৃদ খাওয়া ছেড়ে কপাল কুঁচকে তাকালো রাদিফের দিকে। রাদিফকে তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করে পুনরায় খাওয়ায় মনোযোগ দিতে দিতে বলল, রাজনৈতিক মাঠ তোর জন্য না রাদিফ, এসব নোংরামিতে পেরে উঠবি না তুই, নিজের কেরিয়ারে ফোকাস কর। হৃদের কথার যথাযথ অর্থ রাদিফ না বুঝে খানিকটা অধৈর্য নিয়ে রাদিফ হৃদকে শুধিয়ে বলল, ভাই আমি অনেক ভেবেচিন্তে এই ডিসিশন নিয়েছি। আমি আব্বুর সাথে রাজনৈতিক মাঠে থাকতে চাই। আমি এই কয়দিনে রাজনৈতিক মাঠ থেকে যতটা শান্তি পেয়েছি ততটা শান্তি আমি ডাক্তারি কেরিয়ারে পাইনি। আমি আর লন্ডনে ফিরবো না ভাই, এখানেই থাকবো আব্বুর পাশে। তুমি প্লিজ এই বিষয়টা আম্মুকে বুঝিয়ে বলবে, যেন আম্মু বাধা না দেয়। হৃদ রাদিফের কথায় মনোযোগী না হয়ে চামচের শেষ খাবারটা মুখে তুলতে তুলতে বলল, তোর পিছনে আম্মু তুই বল, কি বলবে? হাতের বাটিগুলো কি বলবে? এটা সুফিয়া খান বলছে, হ্যাঁ। হাতের বাটিগুলো টেবিলের উপর রাখতে রাখতে সুফিয়া খান প্রশ্নটা করলেন হৃদকে। রাদিফ ভয়ার্ত মুখে সুফিয়া খানের দিকে তাকাতেই হৃদ পাশ থেকে টিস্যু নিয়ে মুখ মুছে উঠে দাঁড়াতে দাঁড়াতে সুফিয়া খানের উদ্দেশ্যে বলল, রাদিফ প্রফেশন চেঞ্জ করতে চায়, ডাক্তারি ছেড়ে রাজনীতির মাঠে থাকতে চায় আব্বুর পাশে, বলতে পারো ভবিষ্যৎ মন্ত্রী হতে চায়। এতে তোমার সম্মতি চাচ্ছে, ব্যাস এতটুকুই। হৃদ কথাগুলো শেষ করে ডাইনিং ছাড়লো। ব্যস্ততায় কফি পান করার সময়টুকুও তার হলো না। হৃদ চলে যেতেই অসহায় রাদিফ ভয়ার্ত মুখে মায়ের দিকে তাকাতেই শক্ত গলায় সুফিয়া খান বললেন, নির্বাচনের পরপরই তুমি লন্ডনে ব্যাক করবে রাদিফ, বাংলাদেশে তোমার কোনো কাজ নেই। স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবেই মায়ের থেকে এসব কথা শুনতে হবে সে বিষয়ে প্রস্তুত ছিল রাদিফ। তাই নিজের মনোবল বাড়িয়ে মায়ের কথার উত্তরে বলল সে, আমি আর পড়াশোনার জন্য লন্ডনে ফিরবো না আম্মু, আমি বাংলাদেশে থাকতে চাই। ডাক্তারি পেশায় আমার মন বসে না। তোমার জন্য এই পেশায় পড়াশোনা করেছি, কিন্তু এই পেশায় নিজের কেরিয়ার গড়তে চাই না। রাদিফের কথায় বেশ স্বাভাবিকভাবে সুফিয়া খান সম্মতি দিয়ে বললেন, ওকে সমস্যা নেই, তুমি ডাক্তারি পেশায় কেরিয়ার করতে না চাইলে পারিবারিক ব্যবসায় জয়েন হও, আর নয়তো তোমার যে সেক্টরে মন বসে আমাকে জানাও, আমি ব্যবস্থা করে দিচ্ছি তোমাকে। তারপরও রাজনীতি নয় রাদিফ, তুমি ছোট মানুষ, রাজনৈতিক নোংরামি তুমি বুঝবে না। রাদিফ খানিকটা জেদ করে বলল, রাজনীতি ছাড়া আমার অন্য কোথাও মন বসে না আম্মু। আমি রাজনীতি ক বলছে, খ আর বলতে পারে নাই। আমাকে কোনো কিছুতে বাধ্য করবে না রাদিফ, আমি তোমার মা হই, আমাকে টপকাতে যেও না। চুপচাপ লন্ডনে ফিরবে তুমি, তোমার টিকিট করে দিচ্ছি আমি। মাছেদের কাটাকাটিতে বসার ঘরে সকলের দৃষ্টি কাড়ল। আরফ খান, হেনা খান, নিহাল খান সহ একে একে সকলে ডাইনিংয়ে উপস্থিত হতে লাগলো। রাদিফ জেদি গলায় বলল, বললাম তো কোথাও যাব না, কেন ফোর্স করছো তুমি? আমার ডাক্তারি পেশা ভালো লাগে না, আমি রাজনীতি করতে চাই আব্বুর সাথে। রাদিফের কথায় তেতে উঠলেন সুফিয়া খান, বললেন, রাজনীতি করবে? কি বুঝো তুমি রাজনীতি সম্পর্কে? কি অভিজ্ঞতা আছে তোমার এই নোংরা রাজনীতি সম্পর্কে? তুমি যে উপর দিয়ে তুমি যে উপর দিয়ে স্বচ্ছ আর পরিষ্কার রাজনৈতিক মাঠ দেখছো, সেটার পেছনে কত শত নোংরামির কাহিনী রয়েছে সেই গল্প জানো তুমি? অবুঝের মতো বায়না করেছো রাজনীতি করবে, খেলার পুতুল পেয়েছো, আজ খেলবে, মন না চাইলে কাল ফেলে দিবে এমন। তোমার বাবাকে দেখেছো, একমাত্র এই নোংরা রাজনীতির জন্য আজও একটা খাপছাড়া জীবন লিড করেছে সে। জিজ্ঞাসা করো তোমার বাবাকে, তার জন্য আমাকে, হৃদকে কতটা নোংরামিতে নামতে হয়েছিল। আজও সেই নোংরামির খেলা শেষ হয়নি, সেখানে তুমি আবার নতুন করে যোগ হতে যাচ্ছ। তোমরা আসলে কি চাচ্ছ? তোমাদের জন্য আমরা স্বাভাবিক জীবন লিড করতে পারবো না? আমাদের শান্তিতে থাকতে দিবে না তোমরা? তোমার বাবার অদক্ষতার জন্য হৃদকে রাজনৈতিক মাঠে থাকতে হয় সব সময়, এখন আবার তুমি এই একই মাঠে থাকতে চাচ্ছ। তোমাদের মতো নরম মনের মানুষদের জন্য এই রাজনৈতিক মাঠ না, এই কথাটা কবে বুঝবে তোমরা? রাদিফ নরম মনের মানুষ, রাদিফ সেটা নিজেও জানে। সে সহজে মানুষের মায়ায় জড়িয়ে যায়, কিন্তু এটা কোনো খারাপ গুণ নয়, বরং ভালো গুণ। কিন্তু সুফিয়া খান রাদিফের দুর্বল আর নরম মনের মানুষ বলায় সেটা খুব অপমানজনক মনে হলো রাদিফের। তাই রাদিফ খাবার ছেড়ে টিস্যু নিতে নিতে চওড়া গলায় বলল, আমার কারোর প্রয়োজন নেই, আমি একাই সামলাতে পারবো নিজেকে। রাদিফের কথায় ফের তেতে উঠলেন সুফিয়া খান। তিনি নিজেকে সামলে রাদিফকে বোঝাতে চেয়ে বলল, রাদিফ, আমি তোমার মা, তোমার ভালোর জন্য বলছি, আমার সাথে জেদ করো না। ডাক্তারি পেশা ভালো না লাগলে পারিবারিক ব্যবসায় জয়েন হও, পারিবারিক ব্যবসা ভালো না লাগলে নিজের কোনো ব্যবসা দাঁড় করাও।
তারপরও রাজনীতি তোমার জন্য ঠিক হবে না। তুমি বাংলাদেশে এসেছো ৩ মাস। এই ৩ মাসে তোমার উপর এই নিয়ে ৪ বার হামলা হয়েছে। সবগুলোই হৃদের অনুপস্থিতিতে হয়েছে। তার মানে রাজনৈতিক মাঠে সবাই জানে তুমি তোমার বাবার মতন নরম মনের মানুষ। সেজন্য হৃদের সাথে পেরে না উঠে তোমাদের বারবার টার্গেট করে। সেজন্য বলছি, আম্মুর কথা শোনো, রাদিফ লন্ডনে ফিরে যাও। এখানে থেকে নিজের বিপদ বাড়িও না। রাদিফ রাগ ছেড়ে মায়ের কথার মানে বোঝার চেষ্টা করে ডাইনিং ছেড়ে চলে যেতে যেতে বলল, এত কিছু বুঝি না আম্মু। আমি লন্ডনে ফিরবো না, পড়াশোনা করব না, আমি রাজনৈতিক মাঠে থাকব, দরকার হলে পারিবারিক কোম্পানির দেখাশোনা করব, তারপরও পাশাপাশি রাজনৈতিক মাঠে থাকব, এটাই শেষ। রাদিফ চলে যেতেই চঞ্চলতা দেখা গেল উপস্থিত সবার মাঝে। এক একজন এক এক রকমের বোঝাতে চাইলেন সুফিয়া খানকে শান্ত করতে। এর মাঝে নিশ্চুপ নিহাল খান নীরবতা ভেঙে বললেন, রাদিফ বড় হয়েছে, ওকে ফোর্স করা ঠিক হবে না তোমার। রাগান্বিত সুফিয়া খান এমনিই রেগেছিলেন। নিহাল খানের কথায় তেতে উঠে বললেন, অবশ্যই আমি ফোর্স করব। আমার সন্তান কি করবে না করবে সে ব্যাপারে। সন্তান জন্ম দিয়েছি আমি, আমার রাইট আছে আমার সন্তানকে সঠিক পথ দেখানো। একটা নোংরা রাজনীতি কখনো আমার ছেলের জন্য সঠিক পথ হতে পারে না। রাদিফ আমার সন্তান, আমি বুঝি আমার সন্তান কেমন। আজ রাদিফের জায়গায় যদি হৃদ এসে আমাকে জানাতো সে রাজনৈতিক মাঠে থাকতে চায়, তাহলে আমার এই বিষয়ে কোনো আপত্তি থাকতো না। রাদিফ আমার ছোট ছেলে, হৃদের থেকে রাদিফকে নিয়ে আমার বেশি টেনশন করতে হয়। সারাক্ষণ রাদিফকে আমার নজরে নজরে রাখতে হয় ওর নিরাপত্তার জন্য। আমার সেই ছেলে যদি হঠাৎ এসে বলে রাজনীতি করবে, তাহলে মা হিসাবে অবশ্যই আমার কর্তব্য আমার ছেলেকে সঠিক পথের নির্দেশনা দেওয়া। রাজনৈতিক মাঠ আমার রাদিফের জন্য কখনোই উত্তম নয়। নেহাল খান কিছু বলবে তার আগে আরাফ খান পরিবেশটা শান্ত করতে চেয়ে সুফিয়া খানের উদ্দেশ্যে বলল, এখন জোর করলে হয়তো রাদিফ বুঝবে না বৌমা, কিছুদিন সময় নাও, তারপর না হয় রাদিফকে এসবের জন্য বোঝানো যাবে। তাছাড়া এই রাজনৈতিক মাঠে নেহাল আছে, হৃদ আছে, তাহলে রাদিফ থাকলে সমস্যাটা কোথায়? অবশ্যই সমস্যা আছে বাবা। আপনার ছেলে যেমন একজন অদক্ষ শাসক, রাদিফও তাই হবে। একজন লিডারকে হতে হয় শক্তপোক্ত সিংহের ন্যায়। প্রকৃত লিডার লিড করে নিজের যোগ্যতায়। সে কখনো অন্যের লাঠিতে ভর করে রাজনৈতিক মাঠ চড়াবে না। অথচ আপনার ছেলে আর রাদিফ দুজনই হৃদের উপর নির্ভর করে রাজনীতির মাঠে থাকতে চায়। মা হিসাবে সেটা আমার মোটেও পছন্দ না। আমি চাই হৃদ নিজের লাইফ লিড করুক, বাপ ভাইয়ের জন্য অন্তত রাজনৈতিক মাঠে পড়ে না থাকুক। সুফিয়া খানের কথার মাঝে শশীর মা সালমা বেগম ফোড়ন কেটে বললেন, ভাই ভাইকে সমস্যা করলে কি হবে আপা? বরং এই বিষয়টা ভালো, তুমি শুধু শুধু দুই ভাইয়ের মাঝে ভেদাভেদ সৃষ্টি করছো। হৃদ চতুর বলে তুমি রাদিফকে নিজের কাছে বেঁধে রাখতে চাইছো। সেজন্য রাদিফকে জোর করে লন্ডনে পাঠাতে চাচ্ছ যেন তুমি। তারপরের কথা শেষ করতে পারে নাই। তার আগেই সালমা বেগমের অযৌক্তিক কথায় তেতে উঠলেন সুফিয়া খান। গর্জনের ন্যায় হাতের কাছের প্লেটগুলো ঠেলে ফ্লোরে ফেলে দিতে দিতে বললেন, ছেলে জন্ম দিছি আমি, দরকার হলে ছেলের ভালোর জন্য শুধু বেঁধে নয়, বন্দি করেও রাখবো। কিন্তু তুই বলার কে? তোকে মানা করছিলাম না আমার ব্যক্তিগত ব্যাপারে কথা না বলতে? জবান বেশি চলে না? রাগান্বিত সুফিয়া খান এমনিই রেগেছিলেন রাদিফের চিন্তায়। এর মাঝে সুশীর মা সালমা বেগমের অহেতুক কথায় তেতে উঠলেন তিনি। সালমা বেগম পূর্ব থেকে ক্ষুব্ধ ছিলেন সুফিয়া খানের উপর। শশীর জায়গায় মায়াকে হৃদের বউ করাতে। আজ তার রেশ টেনে খোঁচা মেরে তিনি পুনরায় বললেন, এখানে তোমার ব্যক্তিগত বলতে কিছু নেই আপা। আমি খানবাড়ির ছেলেদের সম্পর্কে কথা বলেছি। তুমি দীর্ঘ 15 বছর ধরে খানবাড়িতে ছিলে না। বলতে গেলে সম্পর্ক ছিন্ন রেখেছ সবার সাথে। মাত্র কাল এই বাড়িতে ফিরেছ। আর আমি এই বাড়িতে যাতায়াত করি সেই 25 বছর ধরে। এই বাড়ির সাথে তুমি বাদেও একটা সম্পর্ক আছে আমার। আরফ আঙ্কেল, হেনা আন্টি আমাকে মেয়ের মতনই দেখেন। আমি তার দাবি নিয়ে এই খানবাড়ির ছেলেদের সম্পর্কে কথা বলেছি। সেই রাইটস ওনারাই আমাকে দিয়েছেন। সালমা বেগমের কথায় রাগে রিরি করে সুফিয়া খান বললেন, খানবাড়ির মানুষদের কে রাইট দিয়েছে আমার ব্যক্তিগত ব্যাপারে কথা বলার? আমি তো তাদের সেই অধিকার দেইনি, তাহলে তারা তোকে কিভাবে দিল? আরেকটা কথা, তোর যদি মনে হয় ওরা আমাকে টপকে তোকে গ্রহণ করবে, তাহলে নে,
পুরো খানবাড়ির মানুষ তোর সম্মুখে দাঁড়িয়ে। প্রশ্ন কর তাদের তোকে চাই কি না। যদি চায় তাহলে তুই রাখ, আমি গেলাম। থমথমে পরিবেশে সবাই নিস্তব্ধ, নীরব। সামান্য একটা বিষয়কে ঘিরে দুই বোনের মাঝে তর্কাতর্কি হওয়ায় সকলেই নিশ্চুপ হয়ে গেল। সুফিয়া খান এমনি খানবাড়িতে ফিরতে চাইতেন না। কত কসরত করে অবশেষে তাকে খানবাড়িতে ফেরানো গেল। এখন যদি সালমা বেগমের কথায় রেগে সুফিয়া খান আবারও খানবাড়ি ছেড়ে দেন, তাহলে সুফিয়া খানকে পুনরায় খানবাড়িতে ফেরানো মুশকিল হয়ে যাবে। তাছাড়া মা হিসেবে সুফিয়া খান নিজের সন্তানের ভালো মন্দ বিষয়ে সিদ্ধান্ত নিতেই পারেন, কিন্তু এর মাঝে সালমা বেগমের উত্তর করাটা বাড়াবাড়ি লাগলো সকলের। উপস্থিত সকলে জানে সুফিয়া খান কিংবা নেহাল খান তাদের ব্যক্তিগত বিষয়ে কারোর হস্তক্ষেপ পছন্দ করেন না। সেখানে সালমা বেগমের অহেতুক কথায় সুফিয়া খান রেগে চলে যেতেই নিহাল খান শান্ত কণ্ঠে সালমা বেগমের উদ্দেশ্যে বললেন, শোনো সালমা, তুমি আমার শালী হও। আমার বোনদের মতো তুমিও আমার আরেকটা বোন। আর তোমার বোন সুফিয়া আমার বউ। বলতে পারো সুফিয়ার জন্যই তোমাকে চেনা। এখন আমার সাথে তোমার বোনের সম্পর্ক যেমনই হোক, আমি কখনোই কাউকে এই অধিকার দেইনি আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে কেউ কথা বলবে। সুফিয়া আজ ফিরুক, কাল ফিরুক, কিংবা জীবনে কখনো না ফিরুক, তারপরও এই খানবাড়ি সারা জীবন সুফিয়ার শ্বশুরবাড়ি হয়েই থাকবে। বাকি রইল হৃদার রাদিফকে নিয়ে। তাহলে ওরা নিজেরাই কখনো মেনে নিবে না ওদের মাকে তৃতীয় পক্ষের কেউ অপমান করবে সেটা। সন্তানের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকার সকল বাবা মারই থাকে, কিন্তু খালাদের থাকে না। আমি আশা করব তোমার দ্বারা একই ভুল যেন দ্বিতীয়বার না হয়। দুলাভাই, আমি তো। সালমা বেগমের কথা শেষ করার আগেই গম্ভীর নিহাল খান জায়গা ছাড়লেন। রাগান্বিত সুফিয়া খান চলে যেতে যেতেও নিহাল খানের কথাগুলো ওনার কানে এসেছে। বিষয়টাতে তিনি কোনোরূপ প্রতিক্রিয়া না দেখালেও উপস্থিত সকলে একে একে জায়গা ছাড়ল। রাগান্বিত সালমা খান অপমানে থমথমে মুখে দাঁড়িয়ে রইলেন। পাশে থাকা শশী মায়ের দিকে এগিয়ে এসে দুহাতে সালমা বেগমের দুহাত মুঠোয় চেপে নরম গলায় বলল, আমি জানি তুমি আমার বিষয়টা নিয়ে খালামণির সাথে রেগে আছো আম্মু। সবকিছু ভুলে যাও আম্মু। চলো আমরা লন্ডনে ফিরে যাই। নতুন পরিবেশে দেখবে আমিও মুভ অন করে যাব। হৃদ ভাইকে ভুলে যাব। চলো না আম্মু, আমরা ফিরে যাই। এই পরিবেশে আমার দম বন্ধ লাগছে। ওকে, প্লট চেঞ্জ হয়ে যাচ্ছে, আমরা অন্য প্লটে ফিরে যাচ্ছি, ঠিক আছে? মনোযোগ দিয়ে শুই নেন। খানবাড়িতে হঠাৎ আগমন ঘটল মায়ার পরিবারের। আরিফ, রেহেনা বেগম আর ফিহাকে নিয়ে খানবাড়িতে উপস্থিত হলো প্রায় দুপুরের নাগাদ। মায়া তখন কিচেনে ছিল সুফিয়া খানের সঙ্গে। যদিও মায়া বা সুফিয়া খান কেউ হাতে হাতে যদিও মায়া বা সুফিয়া খান কি লিখছে ভাই? আচ্ছা, যদিও মায়া বা সুফিয়া খান কেউই হাতে হাতে কাজ করছে না, তবে ক্ষণে ক্ষণে সার্ভেন্টদের কাজের দিক নির্দেশনা দিচ্ছে দাঁড়িয়ে। সকালে শশীর মা সালমা বেগমের বাড়াবাড়ির ব্যাপারটা মায়ার কানে এসেছিল ড্রয়িং রুমে নেমে। কাজের মেয়ে মালা বলছিল সেটা। তারপর থেকে মায়া মায়া আর সোফিয়া খানের সঙ্গ ছাড়েনি, বরং শাশুড়ির আশেপাশেই থাকছে। জুইকে দেখা গেল ফাহাদের মার সঙ্গে বসে থাকতে। এর মাঝে হঠাৎ আরিফের আগমনে মায়া জয় দুজনেই দৌড়ে যায় সেদিকে। সকলের সামনে মা ভাইকে জাপটে জড়িয়ে ধরতে দুজনই কান্নায় ভেঙে পড়ে। অসুস্থ রেহেনা বেগম মায়াকে বুকে জড়িয়ে অশ্রু ঝরালেন। আজ কতটা মাস, কতটা দিন পর তিনি নিজেদের আদরের মেয়েকে জড়িয়ে ধরলেন। কতটা অশান্তি ঝড়ঝাপটার সময়ে সুফিয়া খান মায়াকে নিয়ে রাতের আধারে বেরিয়ে গিয়েছিল ওনার অসুস্থ মানসিক ভারসাম্যহীন মেয়েকে নিয়ে, আর আজ সুস্থ সবল চঞ্চল মেয়েকে ওনার বুকে ফেরত দিল সুফিয়া খান তিনি নিজের কথা রেখেছেন। রেহেনা বেগম মায়ের পাশাপাশি জুইকেও জড়িয়ে ধরলেন। তিনি আরিফের সঙ্গে চট্টগ্রামে চলে আসার পরপরই খবর পেয়েছিল জুই খানবাড়ির ডাক্তার ছেলের সঙ্গে পালিয়ে গেছে। যাই হোক, এখানে একটুখানি কথা আছে, মানে আমি একটু কথা শেয়ার করতে চাই, মাত্র মনে পড়লো। সেটা হচ্ছে, আপনাদের মনে আছে একটু আগেই যে পড়তেছিলাম হৃদ হচ্ছে, মানে কে হামলা করছে ওর বাবার ভাইয়ের উপরে, ওইটা দেখে অনেকটা শক ছিল। মানে ও অনেকটা আশ্চর্য হয়ে গেছে যে ওর বাপ আর হচ্ছে রাদিফের উপরে কে হামলা করছে। এইটা জানার পরে কমিশনার আসছিল যে রাতে বাসায়।
তো এখানে আমার মনে হচ্ছে যে হৃদের পরিচিত কেউই হয়তো বা এই কাজটা করছে, আত্মীয়-স্বজনের মধ্যেই কেউ। বুঝতে পারছেন? এটা আমার মনে হচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখলাম, তারপরও দেখি সামনে পড়ি হয়তোবা জানতে পারবো। এই পর্বেই হয়তোবা জানতে পারবো বা হচ্ছে পরের পর্বে জানতে পারবো। আর এই গল্পটা খুব দ্রুত শেষ হয়ে যাবে। হয়তোবা ২-১ দিনের মধ্যেই শেষ হয়ে যাবে। বুঝতে পারছেন? যদিও জুঁইয়ের বাবা এখনও রেগে আছেন, তবে জুঁইকে হাসিখুশি খানবাড়িতে দেখে তিনি শান্তি পেলেন। জুঁইয়ের মায়ের সঙ্গে জুঁইয়ের যোগাযোগ আছে। মামের কথা রোজ রেহেনা বেগমের কানে আসে। জুঁই স্বামীর ঘরে ভালো আছে, এতেই সন্তুষ্ট জুঁইয়ের মা। আরিফ, রেহেনা বেগম, ফিহা একে একে খানবাড়ির সকলের সঙ্গে কুশলাদি বিনিময় করতে করতেই গম্ভীর সুফিয়া খান এগিয়ে আসলো। আরিফ সুফিয়া খানকে দেখে সালাম দিতে দিতে সালামের উত্তর দিয়ে খুব স্বাভাবিকভাবে বলল, তোমাদের আসতে সমস্যা হয়নি তো? না আন্টি। এই দ্বিতীয়বারের মতন দেখা গেল আরিফের সঙ্গে সুফিয়া খানের দেখা হলো। এই দ্বিতীয়বারের মতন দেখা আরিফের সঙ্গে সুফিয়া খানের। প্রথমবার আরিফ সুফিয়া খানকে হৃদের অ্যাক্সিডেন্টের সময় হসপিটালে দেখেছিল, আর আজ খানবাড়িতে। বলতেই হবে, ব্যক্তি হিসেবে চমৎকার ব্যক্তিত্বের মানুষ সুফিয়া খান। আজ আরিফদের খানবাড়িতে দাওয়াত সুফিয়া খানই করেছিল। দীর্ঘদিন ধরে আরিফ মায়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিল, কিন্তু হৃদের বেড়াজালের জন্য করতে পারেনি। আরিফ চাইলে সরাসরি হৃদের সঙ্গে যোগাযোগ করতে পারত মায়ের জন্য, কিন্তু সে তা করেনি নিজের চক্ষু লজ্জায়। অতীতে ঘটে যাওয়া অতীতে ঘটে যাওয়া মানসে পটে অনেক স্মৃতি আজও আরিফকে লজ্জিত আর বিব্রত বোধ করে। সে চেয়েও কখনো মায়ের খোঁজ নিজের মাকে দিতে পারেনি। তবে আজ সব সম্পর্কের মনোমালিন্যতা কাটিয়ে উঠতে দেখে আরিফের বুকে প্রশান্তির ঢেউ বয়ে গেল। এবার হৃদের সঙ্গে আরিফের কথা বলার প্রয়োজন। অনেক তো ভুল বোঝাবুঝি হলো, এবার না হয় আন্তরিকতা বজায় রাখলো দুজনের মাঝে। বোনের জামাতা বলে কথা মূল্যায়ন অবশ্যই করতে হবে আরিফের। মনস্তাত্ত্বিক ভাবনার মাঝে আরিফ দীর্ঘশ্বাস ফেলে মায়ের উচ্ছ্বাসিত মুখটার দিকে তাকালো। পরিবারকে পেয়ে কতটা খুশি মায়া, অথচ একটা সময় অযত্নে অবহেলায় মুচড়ে গিয়েছিল। বিষাদময় স্মৃতিগুলো আরিফ মনে করতে চাইল না, তাই নিজেকে ব্যস্ত রাখলো সকলের মাঝে। দীর্ঘ সময় নিয়ে মায়াজয়ী দুজনই সুন্দর মুহূর্ত পার করলো পরিবারের সাথে। সুফিয়া খান রেহেনা বেগমের সঙ্গে কুশলাদি বিনিময় করে বেশ কিছুক্ষণ কথা চালালো। এর মাঝে ফাহাদের মাকে দেখা গেল রেহেনা বেগমের সঙ্গে বসতে। মুক্তার সঙ্গে করা অযাচিত ঘটনাগুলোর জন্য ক্ষমা চাইলেন তিনি এবং খুব আবদার করলেন মুক্তাকে শ্বশুর বাড়িতে পাঠাতে। ফাহাদ এই নিয়ে বেশ কয়েকবার আশুগঞ্জে গিয়েছিল মুক্তাকে ফিরিয়ে আনতে, কিন্তু প্রত্যেকবারই মুক্তা ফিরিয়ে দিয়েছে ফাহাদকে আসবে না বলে। সেজন্য মা হয়ে তিনি বেশ অনুতপ্ত প্রকাশ করলো আরিফ ও রেহেনা বেগমের কাছে। ফাহাদের মায়ের কথায় আরিফ কিংবা রেহেনা বেগম তৎক্ষণাৎ মুক্তার শ্বশুরবাড়িতে পাঠাবে না বলে কিছু বলল না। মুক্তাকে শ্বশুরবাড়িতে পাঠাবে বলে কিছু বলল না, তবে সময় নিয়ে ফাহাদের মাকে আশ্বস্ত করলো ওরা মুক্তার সঙ্গে এই বিষয়ে কথা বলবে। দীর্ঘ সময় নিয়ে সকলের মাঝেই কথা চলল। দুপুরের আয়োজনে মায়ের পরিবার খানবাড়িতে সকলের সঙ্গে খাওয়া দাওয়া করলেন। রাত ৯টার দিকে আরিফ ফিয়াকে নিয়ে চলে গেলেও রেহেনা বেগমকে রেখে দিলেন সুফিয়া খান। দীর্ঘদিন পর মায়ের সঙ্গে রেহেনা বেগমের দেখা, সেজন্য সময়টা ক্ষণস্থায়ী না করে দীর্ঘক্ষণ করতে মূলত রেহেনা বেগমকে রেখে দিলেন তিনি নিহাল খানের নির্বাচনের পর্যন্ত। এত মানুষের ভিড়ে রেহেনা বেগমও থেকে গেলেন খানবাড়িতে। বয়স্ক হেনা খান, আরাফ খানের পাশাপাশি হৃদের ফুপিদের সঙ্গেও বেশ সখ্যতা দেখা গেল রেহেনা বেগমের। রেহেনা বেগম শুধু একা হৃদের শ্বশুর সরি, কি লিখছে ভাই, আমি তো বইটা আসলে শক্ত হয়ে গেছিলাম। লেখা ঠিক এরকম, রেহেনা বেগম শুধু একা হৃদের শ্বশুর নয়, তিনি হৃদের পাশাপাশি ফাহাদ আর আয়নেরও শাশুড়ি হয়। ভাই লেখা উচিত ছিল শাশুড়ি, যাই হোক ভুল করে লিখছে, ওকে মেনে নিলাম। রেহেনা বেগম শুধু একা হৃদের শাশুড়ি নয়, তিনি হৃদের পাশাপাশি ফাহাদ আর আয়নেরও শাশুড়ি হয়। সেই সুবাদে রেহেনা বেগমের কদর খানবাড়িতে একটু বেশি দেখা গেল। ব্যস্ততা চাপিয়ে হৃদের আগমন ঘটল রাত 12টার পরে। খানবাড়িতে বসার ঘরে তখন তেমন কেউ নেই, সকলেই বসার ঘরে ছেড়ে যার যার রুমের দিকে হেঁটেছিল। রেহেনা বেগমকে আরও খানিকটা আগেই একটা ঘর দেওয়া হয়েছে। জুই আপাতত রেহেনা বেগমের সঙ্গেই আছে, কিন্তু অশান্ত মায়া
সুফিয়া খানের পিছন পিছন ঘুরঘুর করছে অস্থির ভঙ্গিতে। মূলত মায়ার ভেতরকার মূলত মায়ের ভেতরকার অস্থিরতার কারণ মায়া চায় সোফিয়া খানকে আলাদা ঘরে মায়া চায় সোফিয়া খান আলাদা ঘরে না থেকে নিহাল খানের ঘরে থাকুক। কিন্তু এই কথাটা মায়া সোফিয়া খানকে বলার সাহস পাচ্ছে না। মায়া কেন এই একটা কথা খান বাড়ির কারোর সাহসে কুলাবে না সোফিয়া খানকে বলার। মায়ার শাশুড়ি যে মানুষ, এসব বিষয়ে অন্য কারোর কথা বলার মোটেও পছন্দ করবেন না তিনি। চিন্তিত মায়ের চিন্তা কমিয়ে বাড়িতে হাজির হলো আয়ন, রাদিফ, নিহাল খান। যদিও হৃদ ওদের সাথেই ফিরেছে, তবে সে ফোন কলের জন্য বাইরে রয়েছে। ক্লান্তিতে সকলে যার যার রুমের দিকে হাঁটলো ফ্রেশ হতে। রাদিফের গোমরা মুখ দেখে মায়া আগ বাড়িয়ে রাদিফের সঙ্গে এই বিষয়ে কথা বলতে চাইল না। আজ সকালে রাদিফের সঙ্গে সোফিয়া খানের বাকবিতণ্ডা হয়েছে। সেই সুবাদে রাদিফ সেই সুবাদে রাদিফ সুস্থ মন মানসিকতায় নেই যে এই বিষয়ে কথা বলবে। তাছাড়া রাদিফ সুস্থ মন মানসিকতায় থাকলেও কোনো সন্তানই নিজের বাবা মার একত্রে থাকার বিষয়টা নিয়ে কথা বলতে চাইবে না চক্ষু লজ্জায়। মায়ের নিজেরও লজ্জা লাগছে এই বিষয়ে চিন্তা করে। তারপরও মায়া চুপ থাকতে পারছে না, কারণ আজ সুফিয়া খানকে ফোনে কাউকে বলতে শুনেছে তিনি কাল ফিরে যাবেন। কারণ আজ তিনি সুফিয়া খানকে ফোনে কাউকে বলতে শুনেছে তিনি কাল ঢাকা ফিরে যাবেন রাতের মধ্যে। সেজন্য অশান্ত অস্থির মায়া চাচ্ছে আজ রাতটা যে করেই হোক নিহাল খান আর সুফিয়া খানকে বদ্ধ ঘরের ভিতর রাখতে। এত করে দীর্ঘ 15 বছরের মনোমালিন্যতা দূর করার জন্য হলো একান্ত কিছুটা সময় পাবে তারা। আয়ন, রাদিফ, কাউকে আর নিচে দেখা গেল না। সকলেই ফ্রেশ হতে যায় যার যার রুমে। অথচ হৃদ তখনও বাইরে। এর মাঝে মায়া দুবার করে বের হয়েছিল হৃদের খোঁজে। হৃদকে দেখা গেল ছেলেপেলেদের সঙ্গে দাঁড়িয়ে কী সব বলতে। হয়তো নির্বাচনের ব্যাপারে প্রয়োজনীয় কিছু হবে বলে মায়া কিচেনে এসে হৃদের জন্য লেবু পানি করে রাখলো ফ্রিজে। তারপর নিজেদের ঘরে ফিরে হৃদের ফ্রেশ হওয়ার জন্য তোয়ালে কাপড় খুলে রাখলো ওয়াশরুমে। পুনরায় নিচে নামতেই ড্রয়িং রুমে দেখলো নিহাল খানকে। তিনি রাতের ডিনারের জন্য ডাইনিংয়ের দিতে কিরে ভাই, দিকে বলবো দেখি দিতে আসতেছে ভিতর থেকে কেন? হুম। তিনি রাতের ডিনারের জন্য ডাইনিংয়ের দিকে যাচ্ছিল। কিচেনে সুফিয়া খান আছে। হয়তো এখনো দুজনের দেখা সাক্ষাৎ হয়নি। নিহাল খান এদিক সেদিক তাকিয়ে সুফিয়া খানের খোঁজ করার বিষয়টা মায়া সিঁড়ির উপরে দাঁড়িয়ে বুঝতে পারলো। তাড়াহুড়োয় মায়া হাঁটলো নিহাল খানকে আটকে। নিহাল খান ডাইনিংয়ে যাওয়ার আগেই মায়াকে পিছনে ডেকে বলল, বাবা। হুম। তৎক্ষণাৎ উত্তর দিতে দিতে নিহাল খান পিছু ফিরল। মায়াকে অস্বস্তিতে দাঁড়িয়ে থাকতে দেখে নিহাল খান ফের বলল, কি বলবেন? মায়া মাথা নাড়িয়ে সম্মতি দিয়েও কথা বলতে হাঁসফাঁস করতে লাগলো। নিহাল খান মায়াকে হাঁসফাঁস করতে দেখে আন্দাজ করে বলল, নির্ভয়ে বলুন আম্মু, আমি শুনছি। মায়া অস্বস্তিতে সেটিয়ে হাঁসফাঁস করে বলল, আম্মু কাল ঢাকায় ফিরে যাচ্ছে। আম্মুকে আমরা আপনার মিথ্যা অসুস্থতার কথা বলে চট্টগ্রামে এনেছিলাম। এখন আপনার সুস্থতা দেখে তিনি আবার ঢাকা ফিরে যেতে চাচ্ছে। আম্মু যদি একবার ঢাকা ফিরে যায় তাহলে ওনাকে আর চট্টগ্রামে ফেরানো যাবে না, সেটা আপনিও জানেন বাবা। আম্মু শক্ত ধাঁচের মানুষ হলেও উনি ওনার পরিবারের প্রতি খুব যত্নশীল। আপনার অসুস্থতার খবর পেয়ে আম্মু চট্টগ্রামে ফিরলেও আমরা চাই আম্মু সারা জীবন এই বাড়িতে থাকুক। সেজন্য আপনার আম্মুর সাথে কথা বলাটা জরুরি বাবা। আম্মু চলে গেলে বিষয়টা অনেক দেরি হয়ে যাবে। সুফিয়া খানের ফিরে যাওয়ার বিষয়টা শুনে বুক মুচড়ে উঠল নিহাল খানের। অসহনীয় দহনে বুকে ছটফট করতে করতেই গলার সুর নরম হয়ে আসলো নিহাল খানের। দীর্ঘ 15 বছরের দূরত্বে ক্লান্ত হয়ে উঠেছেন নেহাল খান। এবার তিনি এই দূরত্ব ঘোচাতে চায়। তবে মায়ের সাথে নিজেদের পার্সোনাল বিষয়ে কথা বলতে খানিকটা দ্বিধাবোধ করলেন তিনি। আবার মায়ের থেকে সাহায্য না নিলেও তিনি সুফিয়া খান অবধি পৌঁছাতে পারবেন না, কারণ সুফিয়ার সঙ্গে একান্ত কথা বলার সুযোগটা পাচ্ছেনই না তিনি। আর না, সুফিয়া ওনাকে কথা বলার সুযোগ দিচ্ছে। অসহায় নেহাল খান নরম সুরে মায়ের থেকে সাহায্য চেয়ে বলল, আপনার শাশুড়ির সাথে আমাকে কথা বলার একটু সুযোগ করে দিতে পারবেন আম্মু? নিহাল খান যেন মায়ের মনের কথাটাই বলল। মায়া তৎক্ষণাৎ উত্তর দিয়ে বলল, আপনি রুমে যান বাবা, আমি আম্মুকে বলে দিচ্ছি আপনি অসুস্থ, বুকে ব্যথা করছে, বাকিটা আপনি সামলে নেবেন। মায়ের মিথ্যা বলার কারণটা
বুঝতেই নিহাল খান আর ডাইনিংয়ের দিকে এগোলো না, বরং নীরবতা পালন করে বসার ঘর ছেড়ে সিঁড়ি দিয়ে হাঁটতে হাঁটতেই মায়া ফের নিহাল খানকে পিছন ডেকে বলল, আপনার হাতে আজ রাতটা সময় আছে আব্বু, আম্মুকে কনভিন্স করার জন্য। সকাল হতেই আম্মু চলে যেতে চাইলে আমরা কিন্তু ফেরাতে পারবো না ওনাকে। নেহাল খান চলে যেতে যেতে মায়ের কথাগুলো শুনলো। মায়া ওর শাশুড়িকে ওনার বুক ব্যথার মিথ্যা কথা বলবে, অথচ সত্যি সত্যি তীব্র বুক ব্যথায় পীড়িত হচ্ছেন উনি। এই ব্যথা সহনীয় নয়, বরং তীব্র অসহনীয় ব্যথায় তিনি দীর্ঘ 15টা বছর পার করেছেন। মায়া নিহাল খানের গমনপথের দিকে তাকিয়ে সামনে ফিরতে চাইলেই হৃদের বুকের সঙ্গে মায়ের মুখ ঠেকে গেল। হৃদ মায়ের শরীর ঘেঁষেই দাঁড়িয়েছিল, তাই হৃদের বুকের সঙ্গে মায়ের মুখ ঠেকে যেতেই মায়া মুখ তুলে উপরে তাকাতেই হৃদ 2 আঙুলের মায়া হৃদ সবগুলোই ফেলছি ভাই। আচ্ছা আবার পড়ি। হৃদ মায়ের শরীর ঘেঁষেই দাঁড়িয়েছিল, তাই হৃদের বুকের সঙ্গে মায়ের মুখ ঠেকে যেতেই মায়া মুখ তুলে উপরে তাকাতেই হৃদ 2 আঙুলে মায়ের কপালে টুকা দিতে দিতে মোহনীয় গলায় বলল, আই মিস ইউ। হৃদের মুখে আই মিস ইউ শব্দটা কেমন অবিশ্বাস্য শোনালো মায়ের কাছে। হৃদ সচরাচর কখনোই মায়াকে এসব বলে না, অথচ আজ হৃদ স্বেচ্ছায় মায়ের কাছে স্বীকারোক্তি দিচ্ছে সে মায়াকে মিস করেছে বলে। হতবাক মায়া অবিশ্বাসের ন্যায় হৃদকে ফের শুধিয়ে বলল, সত্যি আপনি আমাকে মিস করেছেন? হৃদ সহজ সরল স্বীকারোক্তি দিয়ে বলল, হুম। মায়া ঠোঁট প্রসারিত করে হাসতেই হৃদ চট করে মায়ের সেই হাস্যোজ্জ্বল ঠোঁটে শব্দ করে চুমুক খেতেই মায়া লজ্জায় দুহাতে মুখ লুকালো। হৃদ দুষ্ট হেসে মায়ের মুখের হাতটা টেনে ধরতেই মায়া তৎক্ষণাৎ দৌড়ে পালাতে চাইল, কিন্তু তার আগেই হৃদা হাত বাড়িয়ে মায়ের কোমরের কাছের লম্বা চুলের বেনি টেনে ধরতে মায়া এক হাত চুলে রেখে পেছনে ফিরতে ফিরতে বলল, উফ কি, রুমে আসো। পারবো না। হৃদ মায়ের চুলের বেনি টেনে মায়াকে কাছে টানলো। মায়ের কাঁধ জড়িয়ে ধরতে ধরতে হৃদ বলল, জামাই ডাকলে বউদের কাছে আসতে হয়। মায়া হৃদের শরীর ঘেঁষে দাঁড়াতে দাঁড়াতে আশেপাশে তাকালো কেউ আছে কিনা দেখতে। চারপাশটা শূন্য দেখে হৃদের দিকে তাকিয়ে বলল, আপনি ঘরে যান, আমি আসছি। আপনার জন্য লেবু পানিটা নিয়ে আসি কেমন? আসবে তো নাকি আবার ডাকতে হবে? না, আসবো, আপনি যান। ওকে। হৃদমায়ের গাল টেনে মায়াকে ছেড়ে নিজের ঘরে গেল। মায়া ফ্রিজ হতে হৃদের জন্য লেবু পানিটা নিতে নিতেই সুফিয়া খানের মনোযোগ আকর্ষণ করে বলল, আব্বুর নাকি ভীষণ বুক ব্যথা করছে আম্মু। আরাফ খানের জন্য স্যুপ তৈরি করছিলেন সুফিয়া খান। মায়ের কথায় হাত থেমে যায় ওনার। মায়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে জানতে চেয়ে বলল, তুমি কিভাবে জানলে? মায়া স্বতঃস্ফূর্তার সাথে তৎক্ষণাৎ উত্তর দিয়ে বলল, আমি গিয়েছিলাম আব্বুকে খাওয়ার জন্য নিচে ডাকতে। তখন আব্বু বলল, উনি নাকি অসুস্থ, বুকে চাপ পড়েছে, সেজন্য আবার ব্যথা করছে, তাই খাবে না। সবাই বাড়ি ফিরেছে? জি। সুফিয়া খানকে আর কিছু বলতে শোনা গেল না, বরং স্যুপের দুটো বাটিতে ধোয়া উড়ানো গরম স্যুপটুকু ঠেলে একটা বাটি পাশে দাঁড়ানো মালার হাতে দিয়ে বলল, আরাফ খানকে দিয়ে আসতে। মালা ট্রে করে স্যুপের একটা বাটি নিয়ে বেরিয়ে যেতেই সুফিয়া খান মায়ের উদ্দেশ্যে বলল, হৃদ রাদিফ আয়নের খাবার ফ্রিজে রাখা আছে, ওরা আসলে সার্ভেন্ট দিয়ে গরম করে নিবে খাবারগুলো। হৃদের জন্য খাবার আলাদা ফ্রিজে রাখা আছে। ও তৈলাক্ত খাবার পছন্দ করে না, ওকে সেভাবেই করে দিবে কেমন? জি আচ্ছা। মায়ের সম্মতিতে সুফিয়া খানের দাঁড়ালো না, আলাদা বাটিতে রাখা স্যুপটুকু নিয়ে হাঁটলো উপরের দিকে। মায়া সুফিয়া খানের পিছন পিছন গেল না, বরং কিচেন হতে উঁকি মেরে তাকিয়ে রইল সুফিয়া খানের গরম পথের দিকে। মায়া মনে মনে বেশ করে দোয়া করলো যেন সুফিয়া খান অবশিষ্ট বাটিতে তোলা স্যুপটুকু নিয়ে নিহাল খানের ঘরে যায়। হলো তাই। সুফিয়া খান নিজের ঘরে না ঢুকে নিহাল খানের ঘরে ঢোকাতে উৎফুল্লতায় মায়া তৎক্ষণাৎ ইয়েস বলে মৃদু চিৎকার করে লাফিয়ে উঠল খুশিতে। মায়ের খুশিটুকু কেউ দেখার আগেই মায়া আশেপাশে তাকিয়ে নিজেকে শান্ত করে নিল। যাক, অবশেষে মায়ের প্ল্যানিং কাজ করেছে, এটা ভেবে খুশি মনে হৃদের জন্য লেবু পানি নিয়ে রুমে গেল মায়া। খালি ঘরে হৃদকে আশেপাশে কোথাও দেখতে না পেয়ে মায়া বুঝতে পারলো হৃদ তখনও ওয়াশরুমে গোসলে আছে। মায়া হাতের লেবু পানি ট্রেতে সোফার টেবিলের উপর রেখে বিছানায় পা দুলিয়ে বসলো। আজ সারাদিন ভর মায়ের মাথায় ওড়না বেঁধেছিল হিজাবের মতো করে।
কিন্তু এখন একা ঘরে কাউকে না দেখে মায়া মাথার ওড়নাটা খুলে কাঁধের দুপাশে চড়িয়ে দিল গুনগুন শব্দে গান গাইতে গাইতে। মায়ার বসে থাকার মাঝে হৃদ আরও খানিকটা সময় নিয়ে ওয়াশরুম হতে বের হতেই মায়াকে দেখলো। মায়া বিছানায় বসে পা দুলাতে দুলাতে গুনগুন করে শব্দ করে গান গাইছে। হৃদ হাতের তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে মায়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে টেবিলের উপর লেবু পানিটা পান করলো। খালি গ্লাসটা পুনরায় জায়গায় রেখে আয়নার সম্মুখে দাঁড়াতেই বলে মায়া এক আপত্তিকর কথা বলে বলল, আপনাদের তো কোনো বোন নেই, এবার আমি আপনাদের একটা বোন চাই। আপনার বোনকে আমি কোলে পিঠে করে বড় করব, তারপর বিয়ে দিব, বড় ভাবের সব দায়িত্ব পালন করব আমি, দেখবেন। মায়ের আপত্তিকর কথায় হৃদ হৃদ মায়ের দিকে কপাল কুঁচকে তাকালো। মায়ের এমন আপত্তিকর হুটহাট কথার মানে বুঝতে না পেরে হৃদ তীক্ষ্ণ গলায় প্রশ্ন করে বলল, মানা হয়ে ভাবে হতে চাচ্ছ, হঠাৎ এত উদারতার কারণ? মায়ার মাঝে তখনও উৎফুল্লতা বহমান। মায়া গুনগুন শব্দের গান ছেড়ে বড়দের মতো করে বুঝদার হতে চেয়ে বলল, আপনি বুঝবেন না এসব, ছেলে মানুষ। আমি আপনার একটা বোনের কথা ভাবছিলাম। এবার আম্মুর একটা মেয়ে হলে খানবাড়িটা পরিপূর্ণ হবে। আপনাদের দুই ভাইয়ের একটা বোন, বিষয়টা কিন্তু চমৎকার দেখাবে, তাই না? মায়ের এতক্ষণের মায়ের এতক্ষণের মনোভাব বুঝতে পেরে হৃদ বিরক্ত হলো। তার মা এই বয়সে সে মা হবে, যাতা চিন্তা ভাবনা তার বউয়ের। হৃদে মায়ের ভুল ধারণা ভেঙে বলল, তোমার শাশুড়ির বয়স কত জানো? মায়া আগের ন্যায় স্বতঃস্ফূর্তার সঙ্গে জবাব দিয়ে বলল, কত আর হবে, 37 কিংবা 38, আর নয়তো বড় জোর 40। এর বেশি তো হবেই না। আর মেয়েদের 40-এর পরও মা হওয়ার চান্স থাকে। যদি কম চান্স থাকে, তবে আমি জানি আম্মু আবার মা হতে পারবে, শিওর। মায়ের অদ্ভুত কথাবার্তায় হৃদ তীক্ষ্ণ চোখে তাকালো। একটা মানুষ কতটা নির্বোধ হলে শাশুড়ির মা হওয়া নিয়ে উৎফুল্লতা প্রকাশ করতে পারে। যেখানে হৃদের বয়স 30+, সেখানে শাশুড়ির বয়স 37 কিংবা 38 কিংবা 40 কিভাবে হয়? হৃদের মা কি হৃদের থেকে মাত্র 10 বছরের বড়? হৃদ পেছন ঘুরে মায়ের দিকে তাকিয়ে কোমর ঠেকিয়ে বসলো ড্রেসিং টেবিলের উপর। মায়ের ভুল ভেঙে বলল, আমার বয়স কত জানো? কত? আমার বয়স 30+ চলে। মায়া না বুঝে তৎক্ষণাৎ উত্তর দিয়ে বলল, ও আচ্ছা, সমস্যা নেই। আমি আপনার বয়স দেখে বিয়ে করিনি। আপনি বুড়ো হয়েছেন তো কি হয়েছেন, এতে আমার কোনো সমস্যা নেই। আমার বুড়ো জামাই চলবে, চিন্তা করবেন না। মায়ার হৃদকে বুড়ো বলায় চেতে গেল হৃদ। মায়াকে ধমকে দাঁতে দাঁত পিষে বলল, স্টুপিড, আমি বুড়ো? মায়া হৃদকে পাল্টা প্রশ্ন করে জানতে চেয়ে বলল, কেন আপনি বুড়ো নন? শ্যাট আপ ইডিয়ট, আমার বয়স 30+ হলে তোমার শাশুড়ির বয়স 40 হবে কিভাবে? আমার আম্মুর বয়স 50+ রানিং। কি অসম্ভব, আমি বিশ্বাস করি না। আম্মু এখনো কত জোয়ান আর সুন্দরী। আপনি মিথ্যা বলছেন। হৃদের কাছে সুফিয়া খানের বয়সের কথা জানতে মায়া লাফিয়ে উঠে দাঁড়ালো অবিশ্বাস্যে। হৃদ মায়াকে কাছে ডেকে শান্ত কণ্ঠে বলল, কাছে এসো। মায়া হৃদের দিকে এগিয়ে যেতে হৃদ এক হাতে মায়ের কোমর অপর উম, মায়া হৃদের দিকে এগিয়ে যেতে হৃদ এক হাতে মায়ের কোমরে হাত চেপে অপর হাতটা মায়ের গলার দাগগুলো ছুঁয়ে দিতেই মোহচ্ছন্ন গলায় বলল, ভাবি না হয়ে মা হওয়ার অফারটা কি চমৎকার হবে, কি বলো? হৃদের কথার ইঙ্গিত বুঝতে পেরে মায়া লজ্জায় সিটিয়ে তৎক্ষণাৎ নত মস্তিষ্কের হলো। প্রসঙ্গ পাল্টে মিনমিন করে বলল, নিচে চলুন, খাবেন? খাবো না। কেন? বাইরে ডিনার করে এসেছি সবাই, বাবা বাদে। ওহ, তুমি খেয়েছো? হুম। তাহলে এবার বলো, অফারটা পছন্দ হয়েছে? হৃদের কথায় মায়া লজ্জায় আড়ষ্ট হয়ে হৃদের বুকে মুখ লুকাতে লুকাতে বলল, হয়েছে। হৃদ মায়ের উত্তরে হৃদ প্রস্তর হাসলো। দুহাতে মায়াকে জড়িয়ে হৃদ ঘনিষ্ঠতা বাড়িয়ে বলল, আপনি মা হতে চাইলে আমিও ইন্টারেস্টেড, বাবা হতে বউ। যাই হোক, এই পর্যন্তই ছিল এই পর্বটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নিজের যত্ন নেবেন। আজকে আসছি,
আল্লাহ হাফেজ। আর আমার এই রুমটা একটু গমগমে, যেহেতু আমার পড়তে অনেক অসুবিধা হচ্ছে ভাই, আমি জোরে পড়তে পারতেছি না আশেপাশের মানুষ শুনে ফেলবে বলে। আবার মানে আমি আর কি ভয় পাচ্ছি যে অন্য কেউ যদি শুনে ফেলে, তো এই রুমটাকে একটু সাউন্ড প্রুফও বানাইতে হবে। তার জন্য অনেক কিছু করতে হবে, দেখি কি করা যায়। আর হচ্ছে এই পর্বটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর অবশ্যই নিজের যত্ন নিয়ে আজকে আসছি। হুম হুম, আল্লাহ হাফেজ।